অসমাপ্ত ভালোবাসা গল্প পার্ট ৩। গল্প শেষ পর্যন্ত না শুনলে আসল রহস্য বুঝবেন না। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি তোমাকে একবারের জন্য রেখে যাব এখানে। খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে। দেখুন আমার এইটুকু মাথা, তাও আবার বিশাল চুল, তার ভেতরে খোলস, খোলসের ভেতরে এইটুকু বুদ্ধি। তাই সহজভাবে বলুন মিস্টার পাইলট, খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাবো। যা ইচ্ছে করুন, আগে আমাকে বাসায় দিয়ে আসুন। না আমি বাসায় যাব না, আপনি এক কাজ করুন, আমাকে কোনো হোস্টেলে রেখে আসুন। আর ইউ ক্রেজি? হঠাৎ করে অস্ত্র টলমল নেত্রে তাকিয়ে বলে, জানেন আমি না ধর্ষণ সম্পর্কে পত্রিকায় পড়েছি, টিভিতে নিউজ দেখেছি, কখনো কল্পনাও করিনি সেই সব কিছুর ভিকটিম আমি নিজে হব। আমার আপনাকে দেখলে ভয় হয়, মনে হয় এক্ষুনি হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বেন আমার উপর। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। এই মুহূর্তে নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের। শেষে কিনা কোনো মেয়ের কাছে ধর্ষক। চোখে রক্ত জমাট বেঁধে গেছে, হাত মুঠো করে নিজের প্রতি আসা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নয়নার গায়ে হাত দিতেও লজ্জা হচ্ছে এখন। কিভাবে করলাম আমি এটা? নিজেকে ক্ষমা করব কিভাবে? নয়নার মাথায় হাত রেখে বলে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর তা কখনোই আমি চাইনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি কথা দিয়ে সবকিছু ঠিক হবে না। আমি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত দিয়েছি, জানি না তুমি কখনো আমাকে ক্ষমা করবে কিনা। আর কিছু বলার আগে নয়না জিয়ানাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না নয়না, আমার কালো ছায়া কোনোদিন আর তোমার উপর পড়বে না। আমি জানি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত তাজা আছে, তা হয়তো এ জন্মে আমি মুছে দিতে পারবো না, পারলে ক্ষমা করে দিও। নয়না কিছু বলতে যেও বলতে পারল না, গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল। জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে, আমি কি এখান থেকে চলে যাব, নাকি বাসার ভেতর পর্যন্ত আসব? আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন, তাই তাদের হাতে ফেরত দিয়ে আসবেন। দারোয়ান বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে। বাসার দরজায় এসে বার কয়েক কলিং বেল দেওয়ার পর মাহফুজা বেগমের ভ্রুম ভেঙে গেল। ড্রয়িং রুমে এসে লাইট অন করে বলে, এত রাতে কে আসলো? দরজা খুলে নয়নাকে দেখে বলে, মা তুই এত রাতে? সব ঠিক আছে তো? কি হয়েছে? তোমার শার্ট ওর শরীরে কেন? কি করেছো আমার মেয়ের সাথে? আম্মু ভেতরে আসতে দাও আগে। আয় বলেই দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুলল। চোখ ডলতে ডলতে বলেন, এত রাতে তোমার আবার কি হলো? মেয়ে আর মেয়ের জামাই এসেছে, দ্রুত চলো, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। মাহবুব তালুকদার এসেই বলেন, এত রাতে কি এমন এমার্জেন্সি পড়ল যে বাসায় চলে আসলে? আসার আগে একটা ইনফর্ম তো করবে। আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে আসলাম। আচ্ছা কথা পরে হবে, নয়না তুই বরং জামাইকে নিয়ে রুমে যা। ওরা দুজন রুমে ঢুকতেই মাহবুব তালুকদার বাহির থেকে দরজা লক করে দিল। লাল টুকটুকে বেনারসিতে বউ সেজে বসে আছে নীলাঞ্জনা, হাত ভর্তি মেহেদি। বাসা থেকে পালানোর সময় টাকা আর গয়না নিয়ে এসেছিল, সেসব দিয়েই বিয়ের আয়োজনে করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করল লাবিব। নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমার প্রেমে আমি কেন, যে কোনো পুরুষ পড়তে বাধ্য। তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। ইস, সবাই বলবে জিতেছি। ইচ্ছে করছে টুপ করে তোমাকে খেয়ে ফেলি, নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি। নীলাঞ্জনা বেশ অবাক হলো। আচ্ছা লাবিব আমার রূপ দেখছে, আমার চোখ ভর্তি অশ্রু ওর চোখে পড়ছে না? কই একবারও জিজ্ঞেস করল না তোমার চোখে পানি কেন? একবারও বলল না তোমার হাতের মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি? তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে, নাকি আমার মোহমায়ায় আটকে পড়েছে? এই আমার সুন্দরী বউ, কি ভাবছো বলো তো? তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো, অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয় পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো, নাকি শুধুই আটকে পড়েছো আমার মোহমায়ায়? লাবিব এগিয়ে এসে বলে, কবুল বলতে দাও, তারপর দেখো আমি কিসে আটকে আছে আর কি পড়তে পারি সুন্দরী, এক্ষুনি কাজে আসবে। নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন। রংচঙে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে। নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা। হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে। মনে মনে আওড়ালো, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখে হতে পারবো তো বাবা? মাহফুজা বেগম বলেন, এটা কি করলে তুমি? জামাই প্রথমবার এসেছে, কই তাকে আপ্যায়ন করবে, তা না উল্টো বন্দি করে রেখেছ? একদম চুপ করো তুমি। জামাই? কত বড় সাহস! তুমি ভেবে দেখো, আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে। ওর 14 পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ, দেখি কার ঘাড়ে কটা মাথা।
আমার মেয়ের জীবন নিয়ে কোনো শালার বেডাকে সাপ লুডো খেলতে দেব না। মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না। মিজান তালুকদার এসে বলেন, ভাইজান রাতে ডেকে পাঠালেন কোনো সমস্যা? সমস্যা বলেই ডেকে বেনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়েকেও পণ্য ভেবেছে। মাথা ঠান্ডা করেন ভাইজান, শত হোক আমরা মেয়ে পক্ষের, তাই হুট করেই হটকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাতটা শেষ হোক, চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিপেন্ডেবল। আগে কি হবে? আশ্চর্য, তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা? তোমরা এখানে কি করো? পাবনা মেন্টাল হসপিটালে যাও। নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে, মুখ বন্ধ করুন মিস্টার পাইলট, আপনার মাথায় সমস্যা। আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘণ্টাখানেক। আর হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না, ওটা আপনার এরিয়া ছিল, এটা আমার এরিয়া। এবার বুঝবেন সুনয়না কি চিজ। ওহ রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল, এখন বিশ্বাসে পরিণত হলো। সো শেম অন মি, শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো। এই ছিল কপালে। নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলছেন, পাগলামি শুরু করলে যে পালাবেন সে রাস্তাও কিন্তু বন্ধ, তাই চুপ করুন। নয়না চোখ পাকিয়ে বলে, এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন, আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা, এবারে মতো ক্ষমা করুন, বলেই হাসতে লাগলো। চুপ, একদম হাসবেন না, দেখুন আমি কি করি। পটলের মতো হাইট, ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট, শীতের দিনে বিয়ে করতে কে বলেছে? মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। এখন আমি আপনার বস্ত্র হরণ করব, তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষত বিক্ষত করে দেব। এরপর আপনি বুঝবেন কারো সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে। মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের টি শার্ট ঘ্যাচাং করে কাটা শুরু করলো। জিয়ান নয়নার হাত ধরে বলে, কি হচ্ছে এসব? বাচ্চাদের মতো বিহেভ কেন করছো? উফ শিট, বাচ্চা তো বাচ্চাময় করবে, আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা। আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না, আজকে আপনার খবর আছে, বলেই ধস্তাধস্তি করা শুরু করলো। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। আরেক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখলো। নয়নার কেমন অদ্ভুত লাগছে, মনে মনে বিড়বিড় করে বলে, নয়না দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা, সাহস দেখা, ছাড়ুন আমাকে, এখন জোর দেখাচ্ছেন। জিয়ান নয়নাকে আর নিজের কাছে টেনে আনলো। কাম অন বাবু, সুইট কিউট বেবি বউ আমার, লেটস এনজয়। নয়না চোখ বন্ধ করে বলে, প্লিজ ছাড়ুন, কিচ্ছু করব না আপনাকে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন বাবু, ভয় করছে? আরে বেবি, কিসের ভয়, এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। ছাড়ুন, আমি সত্যি কিচ্ছু করব না। ছাড়তে পারি, তবে আমাকে এখান থেকে সেফ ভাবে বের করে দিতে হবে। আমি কথা দিচ্ছি তো আর কোনোদিন তোমার উপর কালো ছায়া পড়বে না। কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকী এত কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়। আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ। সরি এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য। নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে, আমি আপনাকে আরেকবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শকড। এই মেয়ে কি বলে? আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে? আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে, হ্যাঁ বুঝতে পারছি, প্লিজ ওয়ান কিস, এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে, প্লিজ ডোন্ট ডু দিস, এই মুহূর্তে এটা বিপজ্জনক। প্লিজ জাস্ট ওয়ান কিস। কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন? এরপর কোনোদিন নিজেকে আর সাহসী বলবেন না। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যেচে কেন উত্তপ্ত স্পাতে হাত দিতে চাইছো? কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দুমাত্র সাহায্য করব না। ওকে কাম অন বাবু, তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি। একটা কিস করার জন্য এত কথা? সেদিন রাতে তো, বলেই মুখে হাত দিল। জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে, আগেই ঠোঁট আড়াল করেছ, বলেই আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো। নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে, লিপ কেস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো এই মেয়ের? কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যি 16 বছর? এত কি ভাবছেন?
এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে। জিয়ান একটু সরে আসলো, জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি, তা বুঝতে পারছো? জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না শার্টের বটনগুলো খুলে শার্টটা বেডের উপর রাখল। জিয়ান পেছন দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট, এর পরিণতি ভালো হবে না। নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গতরাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল? আমি দুঃখিত। ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরে দাঁড়ান। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত। এতক্ষণ শীত লাগছিল, কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা দুহাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর টুক করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকা আছেন, তারপর খাবেন ধোলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন, এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম, তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম। জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসল। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন। আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এড বক্স কোথায়? আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে, ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স এনে জিয়ানের সামনে রাখল, নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি, এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ওপস, সরি, আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী, সরি রেজা। তা ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডিয়ার পিচ্চি বাবু, প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা, শখ কত! পিচ্চি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পারছো না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। জংলি বিল্লির মতো কেউ কামড় দেয়? আমি দেখাবো আমাকে কোন এক হিংস্র বাঘ কিভাবে কামড়েছিল, তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2:40, ঘুমিয়ে পড়ুন। ভোর হোক, আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এখানেই ঠিক আছে। ওকে ডিয়ার হাজব্যান্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দিই। বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কমফর্টারের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কমফর্টার লজ্জা পাচ্ছে। ছি, একটা কমফর্টারকেও ছাড় দিচ্ছেন না। ঘুমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে, নিঃশব্দ কান্না। লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসে নীলাঞ্জনার হাতটা ধরে হাতি চুমুখে বলে, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল। তোমাকে পাওয়ায় যুদ্ধে আমি জিতে গেলাম। নীলাঞ্জনা ঘুমটা তুলে বলে, পাওয়ায় যুদ্ধ মানে? লাবিব নীলাঞ্জনার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে, আজকের রাতে কোনো তর্কবিতর্ক নয়, আজ শুধু ভালোবাসো আর ভালোবাসা। বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজ সাহেব বলেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল, আবার ওই বাড়িতে যেয়ে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়েও পাইলট হয়েছে? সবকিছু এত সহজ? ছেলে তো আমার একার, ছেলে যার জন্মের হবে তো তার মতোই। ঘাট তেরামি তো আমার থেকে পাইনি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আরেক নবাবজাদার তো খবরই নেই, সেই ব্যস্ত দেশ ভ্রমণ করতে। বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ, নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না। ওই তালুকদার লোকদের কোনোদিন সাহস হতো আমাদের কথা শোনানোর? আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে, কাল রিসেপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া, আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস। এসব কি দরকার ছিল? তুই জানিস না এসব তোর জন্যই হয়েছে। ভবিষ্যতে তুই কি করবি আমি জানি না, তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে। প্রেম করেছিস, ধোঁকা খেয়েছিস, সব ফল্ট তোর। এখানে এই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গিনী। তার মর্যাদা রক্ষার দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে তাকিয়ে বলে, তা এই কি এর সাথেই বাকিটা জীবন কাটাতে হবে? এটা কি সম্ভব? যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী পার্ট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।